আমরা আসতে চাই মূলত সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশে ট্রাম্পের শুল্ক 90 দিন স্থগিত করা, একই রকমভাবে ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করা, দুটো নেতিবাচক প্রভাব কি মনে হয় আপনার কাছে? কম বেশি নেতিবাচক প্রভাব তো রয়েছে, সেটা নিয়ে হয়তো আলোচনা না করে আমি বরঞ্চ সামনের দিনে কিভাবে কি ধরনের উদ্যোগ নিয়ে আগানো উচিত সেই জায়গাটি তো আলোচনা করতে চাই। আমার মনে হয় যে চিঠিতে একটু হলেও তাড়াহুড়ার ভাব রয়েছে, এই জন্য একটু জটিলতা তৈরি করতে পারে। আমি এই কারণে বলছি যে আপনি এককভাবে কোনো একটি দেশকে আপনি শুল্ক সুবিধা অফার করা বা প্রকিউরমেন্ট সুবিধা অফার করা বা কম্পিটিশন পলিসির বাইরে গিয়ে তার সাথে আলাদাভাবে ডিল করা, এটা অন্যান্য দেশের সঙ্গে আমাদের এই মুহূর্তে যে চুক্তিগুলো নিয়ে আলোচনা চলছে, যেমন সিঙ্গাপুরের সাথে আমরা করব আলোচনা করছি, চীনের সাথে আলোচনা চলছে, কোরিয়ার সাথে চলছে, ভিয়েতনামের সাথে চলছে, জাপানের সাথে চলছে, এইগুলোতে জটিলতা তৈরি করতে পারে। সেই জন্য যেটা দরকার সেটা হলো যে আমাদের যে ট্রেড পলিসি, আমাদের যে ইম্পোর্ট পলিসি, আমাদের যে প্রকিউরমেন্ট পলিসি, আমাদের যে কম্পিটিশন পলিসি, এটার কাঠামোর ভিতরে যাতে আলোচনাগুলো হয়। কোনো একটি ইউনিল্যাটারালি একটা দেশকে টার্গেট করে যেন কোনো সুবিধা আলাদাভাবে না দেওয়া হয়। আমার সময় নেই, নাহলে আমি হয়তো আরও 5 মিনিট ব্যাখ্যা করে বলতে পারতাম, কিন্তু অনুরোধ থাকবে সরকার যেন আমাদের বাণিজ্য নীতি, প্রতিযোগিতা নীতি, প্রকিউরমেন্ট ক্রয় নীতির কাঠামোর আলোকে যেন করে। এবং সেক্ষেত্রে একটা জায়গা ভালো একটা সুযোগ রয়েছে, সেটা হলো যে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশ দ্বিপক্ষীয় একটি চুক্তি করতে পারে। সেটা বাণিজ্য, বিনিয়োগ এবং ক্রয় সংক্রান্ত একটি চুক্তি করতে পারে, যেটাতে শুধুমাত্র আমরাই দেব থাকবে না, ওরা আমাদেরকে কি কি দেবে, এবং সেখানে কিন্তু উইন উইন ডিল করার সুযোগ রয়েছে। সুতরাং ওই আলোকে যেন আমরা থাকি। এবং আমার মনে হয় যে ডেফিসিট নিয়ে অনেক বেশি উতলা না হয়ে এই যে আমাদের একটি চুক্তির ফ্রেমের ভিতরে যেন আমরা আলোচনাগুলো করি। না হলে যেটা হবে যে অন্যান্য দেশগুলো কিন্তু এটা রেফারেন্স টেনে আমাদেরকে বলতে পারে, তাহলে আমাদেরকে ওই সুবিধা দাও, আমাদেরকে ওই সুবিধা না দিলে তোমার সাথে চুক্তি করবো না। সুতরাং এইগুলোর জটিলতা এড়ানোর জন্য ভালো হচ্ছে নিজস্ব আইনি কাঠামোর ভিতর থেকে উভয় দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিযোগিতার নীতি কাঠামো চিন্তা করা। সরকার কি করছে এরকম চিন্তা? নিশ্চয়ই করবে। সরকার তো 3 মাস সময় চেয়েছে এই চিন্তা করার জন্যই, যাতে করে চট করে এমন কোনো সিদ্ধান্ত নিতে না হয় যে সিদ্ধান্তটা পরে ব্যাকফায়ার করতে পারে। এই জন্যই সরকার সময় চেয়েছে এবং সময় নিয়ে এই ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট যারা আছে, ইকোনমিস্ট আছেন, আমাদের সরকারের নীতি নির্ধারক আছেন, তাদের সবার মতামত নিয়ে বাংলাদেশের জন্য যেটা বেস্ট ডিসিশন হয় সেই ডিসিশনটা যাতে নেওয়া যায়। আর ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে ট্রান্সশিপমেন্টের সিদ্ধান্তটা আসলে তো ভারতের দিক থেকে এসেছে। তো যে সিদ্ধান্ত আপনি নিতে পারেন না বা অন্যের সিদ্ধান্ত তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনি যেটা কন্ট্রোল করতে পারবেন সেটা হচ্ছে আপনার ফ্যাসিলিটিস কিভাবে ইমপ্রুভ করা যায়। আপনি ভূরাজনৈতিক বাস্তবতাটা এরকম যে আপনার যে কোনো সময় এ ধরনের পদক্ষেপ আসতেই পারে। এগুলো মেনে নিয়েই আসলে যারা কাজ করে তারা কাজ করে যান। এখন বাংলাদেশ যদি তাদের সক্ষমতাটা বাড়ায়, আপনার তখন আর অন্য দেশের উপর যদি নির্ভরশীলতাটা কমাতে পারে, তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য প্রকারান্তরে ভালো হবে। এর আগেও কিন্তু ভারতের একই ধরনের এইরকম বাণিজ্য সংক্রান্ত বেশ কয়েকটা সিদ্ধান্ত বাংলাদেশ সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইন দ্য লং রান কিন্তু বাংলাদেশ বেনিফিটেড হয়েছে। কারণ পেঁয়াজের ক্ষেত্রে আপনি দেখেছেন বাংলাদেশের দেশীয় উৎপাদন বেড়েছে, আপনার আমদানি কমায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা যেমন সাশ্রয় হয়েছে, একইভাবে দেশীয় কৃষকরা উপকৃত হয়েছে এবং ভোক্তারা উপকৃত হয়েছে, দাম কমেছে। গরু মাংসের ক্ষেত্রেও একই সুবিধা পেয়েছে, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হয়েছে এবং বাংলাদেশ গরু মাংস বা এতে বাংলাদেশ আপনার বাংলাদেশের জন্য এটা ভালো হয়েছে। বাংলাদেশের জন্য ভালো হওয়ার ক্ষেত্রে ভারত যে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করুক, কিন্তু বিকল্প যেসব দেশ আছে, বিশেষ করে যেটা নাহিয়ান রহমান বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান, উনি যেটি বললেন, সেটি যদি সরকার চিন্তা করে এবং একই রকমভাবে একক দেশের জন্য নীতিমালা না করে বহু দেশের আমি একটু অ্যাড করি। বিকল্প দেশের কথা আপনি যেটা বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা আছে। আপনি যেমন এখানে ভারত স্থলপথে পণ্য নিয়ে কলকাতায় আপনি সেখান থেকে আপনার ট্রান্সশিপমেন্টের সুবিধাটা নিয়ে ইউরোপে পণ্য রপ্তানি করতেন। এই সুবিধাটা তো বিকল্প অন্য কোনো দেশে পাওয়া যাবে না। এখন এক্ষেত্রে বিকল্প যেটা করা যেতে পারে, চট্টগ্রাম বন্দরের সক্ষমতাও যদি বাড়ে, যে কাজটা চলছে, অনেকগুলো কোম্পানি চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহ দেখেছেন, তাহলে তো আপনার আর ওই ট্রান্সশিপমেন্টের প্রয়োজনই পড়বে না। কারণ সবার কিন্তু ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে সমুদ্রপথে।
আকাশপথে একেবারে বাধ্য না হলে কোনো কেউ কিন্তু কোনো ব্যবসায়ী রপ্তানি করতে চান না, খরচের। আর যদি আকাশপথেও হয়, আমাদের তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল চালু হচ্ছে, পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দর বা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, আমাদের যে বিমানবন্দরগুলো আছে এগুলাকেও যদি আমরা সক্ষমতা যদি বাড়ানো যায় তাহলে আমাদের তো আর ভারতের উপর নির্ভরশীলতাটাই থাকবে না। নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার সে বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেবেন, যা বাংলাদেশের জন্য এক ধরনের আমরা বলবো যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটি বড় ধরনের ভূমিকা রাখবে।